Good morning, dear students. How are you all? I hope all of you are fine. Today I am here to teach you the lesson The Great Escape of Class 8. So take out your English book, Blossoms, and open at page number 31. The Great Escape is written by Sugata Bose. Sugata Bose is an Indian historian and politician. He born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose. And he was also the grandnephew of Netaji Subhash Chandra Bose. He was also an employer at Harvard University. In 2011, Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. যে বর্তমান পাঠ্যাংশটা নেওয়া হয়েছে সেটা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট থেকে নেওয়া হয়েছে। সো লেটস স্টার্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। তাহলে উই অল নো দ্যাট নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অন 23rd January 1897। আমরা সবাই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে 23 জানুয়ারি। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। ভারতের জাতীয়তাবাদী যে নেতারা আছেন তার মধ্যে তিনি সবচেয়ে খ্যাতনামা। হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। ইট মিনস হি ডিভোটেড হিজ লাইফ ফর দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে তিনি ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই উদ্দেশ্যে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ গঠন করেন, হুইচ ইনক্লুডেড এ উইমেন্স রেজিমেন্ট টু, যার মধ্যে একটা মহিলা সৈন্যদলও অন্তর্ভুক্ত ছিল। মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যেমন পুরুষরাও ছিলেন তেমনি একটা মহিলাদের সৈন্যদলও ছিল। In 1941, the British government put Subhash under house arrest, that is, confined him in his own house. 1941 সালে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে গৃহবন্দী করে রাখেন। The following narrative describes the exciting and courageous escape of Subhash Chandra Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. এই যে গল্পটা তোমরা পড়বে না, এই গল্পটাতে একটা খুব দুর্ধর্ষ এবং সাহসিকতার একটা গল্প ফুটে উঠেছে, এবং যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু পুলিশের চোখে ধুলো দিয়ে, মানে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে ভারতের স্বাধীনতার উদ্দেশ্যে পালিয়ে যান। মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পলায়ন করেন। সেই জন্যই এটাকে বলা হয়েছে দ্য গ্রেট এসকেপ। যদি তোমরা কলকাতায় নেতাজি ভবনে যাও তাহলে মূল দরজা দিয়ে ঢুকে একটু সোজা এগিয়ে গেলে খানিকটা পরে একটা বারান্দা পড়ে। সেই বারান্দাতে না যে সিঁড়িটা, বারান্দার থেকে লাগোয়া যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ির নিচে দেখবে দ্য গ্রেট এসকেপ লেখা আছে। মানে সেটা গিয়ে দেখলে একটা অন্যরকম অনুভূতি হয়। শুধু পড়াই নয়, সাথে সাথে গিয়ে তোমরা এলগিন রোডে নেতাজি ভবনটাও দেখে এসো। আমি এর পড়ানোর সাথে সাথে, এই অডিওটার সাথে সাথে কিছু ছবিও তোমাদেরকে দেবো। ছবিগুলো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। এবার মূল গল্পটাতে আসি। লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস হোয়েন শিশির, হিজ নেফিউ, এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। সো হোয়াট উই কাম টু নো দ্যাট ইট ওয়াজ আ ডিসেম্বর আফটারনুন। এটা ছিল এক ডিসেম্বর মাসের বিকেলবেলা। অ্যান্ড সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস, এবং সুভাষচন্দ্র বসু তার বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন। হোয়েন শিশির, হিজ নেফিউ, এন্টার্ড সুভাষেস বেডরুম, যখন শিশির তার ভাইপো সুভাষচন্দ্র বসুর বেডরুমে বা শোয়ার ঘরে প্রবেশ করেন। অ্যান্ড সুভাষচন্দ্র বসু ওয়াজ লুকিং পেল অ্যান্ড থিন। অ্যান্ড সুভাষচন্দ্র বসুকে কীরকম লাগছিল? একটু বিবর্ণ, একটু রোগাশোকা লাগছিল। কেন? হি ওয়াজ ইল, তিনি ছিলেন অসুস্থ। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষচন্দ্র বসু তাকে তার বিছানার ডান দিকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির,
হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে তিনি বলে উঠলেন, তুমি কি আমার জন্য কিছু করতে পারবে, মানে আমার জন্য একটা কাজ করে দিতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নাড়ল। So from this part we come to know that Subhash Chandra Bosu was ill and he was reclining on his bed, and in a December afternoon, Shishir, his nephew, went to his uncle's house when Subhash Chandra Bosu asked him some favor, and Shishir agreed to his proposal. Now go to page number 32. The task, as it turned out, was to help plan and carry out Subhash's escape from India. তাহলে পরিকল্পনাটা যেমন দেখা গেল সেটা হলো যে তাদেরকে কি করতে হবে, ভারত থেকে সুভাষচন্দ্র বসুর পলায়নের জন্য একটা পরিকল্পনা করতে হবে এবং সেটাকে এক্সিকিউট করতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। তাহলে শিশিরকে তার কাকাকে বেশ গভীর রাত্রে, মানে মিডনাইটে গাড়ি চালিয়ে একটা রেল স্টেশনে নিয়ে যেতে হবে, যেটা কলকাতা থেকে অনেক দূরে। তাহলে ইট ওয়াজ দেয়ার escape plan from India. From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. সেদিন এরকম একটা পরিকল্পনা, এটা একটা তো মানে ভীষণ বড় কাজ। এরকম একটা কাজ পেয়ে যে কোনো একটা ছোট ছেলে তার মনের মধ্যে কী হবে, চাপা উত্তেজনা থাকবে এবং সে নিজেকে হঠাৎ করে একটা ভীষণ বড় মানে ভাবতে শুরু করবে যে এত একটা গুরুগম্ভীর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তাই তার আঙ্কেলের বাড়ি থেকে, মানে এলগিন রোডের বাড়ি থেকে শিশির সেদিন রাত্রে তার নিজের বাড়ি কোথায় না 1 উডবর্ন পার্কে হেঁটে গেল ইন আ স্টেট অফ ওয়ান্ডার, বিস্ময় অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, এবং চাপা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। পুলিশ তো সুভাষের বাড়ির দিকে তাকিয়ে পাহারা দিচ্ছে, মানে সুভাষের বাড়ির ওপর নজরদারি করছে। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। যদিও অসুস্থ কাকাকে দেখতে যাওয়া একটা ভাইপোর খুবই সাধারণ ঘটনা, কিন্তু শিশিরের সঙ্গে দেখা করার জন্য সুভাষচন্দ্র বসুর একটা বাড়তি ছুতো ছিল। কি? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির মানে রেডিও টিউনিং করতে বা রেডিও অপারেট করতে খুব ভালো পারতেন। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্টস। তিনি সুভাষচন্দ্র বসুকে মানে যে বিদেশি মানে যে খবরগুলো, মানে বার্তাগুলো, রেডিও বার্তা, সেগুলো শুনতে সাহায্য করতেন। কারণ সুভাষচন্দ্র বসু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাহলে দেশের কোথায় কী হচ্ছে এবং বিদেশেরও কোথায় কী হচ্ছে সেই সমস্ত খবরাখবর তাকে রাখতে হতো। যেহেতু তিনি গৃহবন্দী ছিলেন, তাহলে তার এই সমস্ত খবর জানার মাধ্যম হচ্ছে বেতার বা রেডিও। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষচন্দ্র বসু এবং শিশির মানে কিভাবে পালানো যায় তার অনেক পন্থা বা অনেক উপায় নিয়ে আলোচনা করলেন। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। অনেক আলাপ আলোচনার পর এটা মনস্থির হলো যে, বা এটা স্থির হলো যে তারা মূল দরজা দিয়ে খুব সাধারণ উপায়ে চলে যাবেন। সাধারণত কী হয়, কোনো কিছু যখন আমরা লুকানোর চেষ্টা করি বা মানে কোনো কিছু গোপন করার চেষ্টা করি, তখন আমরা কি হয় যে চুপিসারে সেটা করতে চেষ্টা করি। কিন্তু যদি মূল দরজা দিয়ে খুব স্বাভাবিক উপায়ে পালিয়ে আসা হয় বা বেরিয়ে যাওয়া হয় গাড়ি নিয়ে বা হেঁটে, যাই হোক না কেন, সেটা তো এখনও আমরা জানি না কিভাবে সুভাষচন্দ্র বসু আর শিশির পালাবে, মানে একটা রেফারেন্স রয়েছে গাড়ি করে পালাবে, তাও বলছি, তো এখনও আমরা ওই পোর্শনটা পড়িনি। তাহলে কি হবে, যদি তারা চুপিসারে পিছনের দরজা দিয়ে বা অন্য কোনো পথ দিয়ে পালাতো, তাহলে পুলিশদের সন্দেহ করার কিন্তু একটা কারণ থাকতো। কিন্তু সাধারণ উপায়ে মূল দরজা দিয়ে সাহসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভাবতেই পারা যায় না। তাই পুলিশের চোখে ধুলো দেওয়ার এটা কিন্তু ছিল একটা বেশ সুচতুর উপায়। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার। শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটা সে এবং সুভাষচন্দ্র বসু তাদের যাত্রার জন্য স্থির করেছিলেন। মানে ওই ওয়ান্ডারার গাড়ি নিয়ে সুভাষচন্দ্র বসু এবং শিশির সেই ডিসেম্বর মাসের রাতের অন্ধকারে পালাবেন। তোমরা যদি এলগিন রোডের মানে নেতাজির বাড়িটা দেখতে যাও, তাহলে নেতাজির বাড়ির
ঢুকতে মেন গেট দিয়ে ঢুকে বাঁ দিকে একটা কাঁচের বড় ঘেরা জায়গা আছে, সেখানে ওয়ান্ডারার গাড়িটা রাখা থাকে। সেটাকে মানে এখনও খুব ভালোভাবে মেনটেন করা হয়। কখনো কখনো গাড়িটার কালার দেখি ধূসর করে দিয়েছে, কখনো কখনো আবার ব্ল্যাকও করে দেয়। তো আমি গাড়িটার ছবিও তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখবে, দেখলে তো ভালো লাগবে। আমি আশা করি তোমরা এই লকডাউন পিরিয়ড কেটে গেলে যখন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন মা বাবার সঙ্গে গিয়ে নেতাজি ভবনে এটা দেখেও আসবে। ঠিক আছে, আজকে এই অবধি, পরের দিন বাকি পোর্শনটা পড়াবো।